শহীদ শরীফ ওসমান হাদির জানাজা এবং দাফন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এসিটিভির বার্তা সম্পাদক সালাউদ্দিন বাবলু এবং স্টাফ রিপোর্টার তাশরিক সঞ্চয়। আমরা এই প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিস্তারিত জানতে এখন নিউজরুমে সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। তাশরিক, আপনি এবং সালাউদ্দিন বাবলু দুজনই আজকে শহীদ ওসমান হাদির জানাজায় যুক্ত হয়েছেন। একটি শহীদি ঘটনা অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে গেছে, অনেকগুলো প্রশ্ন আমাদেরকে করে দিয়ে গেছে। এই আজকে রাষ্ট্রীয় শোকের দিনে হাদির বিচার এবং হাদির জানাজায় এই অভূতপূর্ব মানুষের যে অংশগ্রহণ এবং ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য দলগুলো এবং সংগঠনগুলো যে দাবি এই জাতির সামনে তুলে দিয়েছে, এবং হাদির নিজের প্রত্যাশা ছিল, তার জীবন নিয়ে কামনা ছিল না, মরতে পারে কিন্তু সে মৃত্যুর বিচার যেন হয় সেটি হাদিও চেয়ে গেছেন। সামগ্রিকভাবে আজকের চিত্রটি আমাদের জানাবেন। সালাউদ্দিন সাদি, আসলে আপনি যেরকম বলছিলেন, সত্যি এক অনন্য অসাধারণ এক শোকযাত্রার সাক্ষী হয়েছে কিন্তু বাংলাদেশ। আপনার প্রশ্নটি ছিল আসলে বিশদ এবং গভীর। এই গভীর এবং বিশদ প্রশ্নের বস্তুনিষ্ঠ এবং সদুত্তর প্রাপ্তির জন্য আমরা সাথে রেখেছি আমাদের সহকর্মী বার্তা সম্পাদক সালাউদ্দিন বাবলুকে। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবার চেষ্টা করব। তিনিও আজ কিন্তু পর্যবেক্ষণ করেছেন এবং এই সারাদিনের দিনব্যাপী যে ইভেন্ট, এটি কাভারেজে আমাদের সাথে অংশ নিয়েছেন। সালাউদ্দিন বাবলু, আমরা জানি যে বাংলাদেশ একটি 54 বছরের বাংলাদেশ। 54 বছরের বাংলাদেশে আপনি প্রায় 35 বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। আজ যেই জানাজা বাংলাদেশবাসী দেখেছে এবং আমাদের এই উপমহাদেশে যে জানাজা অনুষ্ঠিত হয়েছে, এটিকে সাধারণ মানুষরা বিরল এবং অসম্ভাবী বলে উল্লেখ করছেন। এটি আসলেই কি বিরল কিনা আপনি নিশ্চয়ই ভালোভাবে বলতে পারবেন। ধন্যবাদ তাশরিক। আমার সৌভাগ্য যে আজ আমি হাদির জানাজা অংশ নিতে পেরেছিলাম। আমি সেখানে দুপুর 1:45টায় পৌঁছাই এবং সেখানে আমি প্রায় 2:45 পর্যন্ত আমি সেখানে ছিলাম। আমি জীবনে এত বড় জানাজা কখনো আমি দেখি নাই। আমার জীবনে দেখা সর্ববৃহৎ জানাজা। আমি এর আগে দুটো জানাজার কথা আমি বাংলাদেশে শুনেছি, যে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন মারা যান তখন তার একটা খুব বড় জানাজা হয়েছিল, আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যান তার জানাজাটাও দীর্ঘ হয়েছিল। এই দুটো জানাজায় যদি আমি অংশ নিতে পারি নাই, আমার বয়স তখন খুবই ছোট, আমি আমাদের মুরব্বীদের কাছে শুনেছি এবং জিয়াউর রহমানের জানাজাটা আমি টেলিভিশনে প্রত্যক্ষ করেছি। আর এই জানাজাটায় আমি নিজে অংশ নিলাম এবং এটা মনে হচ্ছে আমার কাছে দেখা সবথেকে দীর্ঘ জানাজা। একটা মানুষের জীবন যে কত সফল হতে পারে সেটা এই জানাজা তার সাক্ষী। আমি দুপুর 1:45 সেখানে পৌঁছে তারপরে দেখি সেখানে মানুষ, পিঁপড়ার মতো মানুষ আসছে এবং মিছিলের কোনো শেষ নেই। আমি ওদিকে দেখেছি আসাদ গেট পর্যন্ত, এদিকে ধানমন্ডি 27 পর্যন্ত, ওদিকে বিজয় সরণি, আর মাঝখানে তো আপনার এই মানিক মিয়া অ্যাভিনিউ, সাউথ প্লাজা, নর্থ প্লাজা, লোকারণ্য ছিল। এবং মানুষের ভিতরে যে আমি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি দেখেছি, এবং সেখানে সব শ্রেণী পেশার মানুষ, এবং আমি অনেক শিশুকে দেখেছি যে তারা তাদের বাবা বা বড় ভাইয়ের সাথে তারা আসছেন, এবং সেখানে অনেক মেয়েরাও অংশ নিয়েছেন। আর সেখানে মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল অসম্ভব রকমের শক্তিশালী, এবং সেখানে মিছিলের পর মিছিল আসছে আসছে আসছে। তো এই জানাজাটা প্রমাণ করে যে হাদি তার অল্প বয়সে, মাত্র 32 বছর জীবনে, হাদির জীবনটা কত সফল, তার শাহাদাত আল্লাহ কবুল করে নিয়েছেন। এবং হাদি আজ বাংলাদেশ হয়ে উঠেছিল, পুরো বাংলাদেশটাই যেন হাদি ধারণ করেছিল। হাদির এই সাফল্যের পেছনে আমরা দেখতে পাই যে হাদি আসলে পুরো বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে আশা আকাঙ্ক্ষা, সেটা হাদি ধারণ করতে পেরেছিলেন, এবং এটাই হাদির বড় সাফল্য। এবং এই জানাজা সাক্ষ্য দেয় যে হাদি তার বাংলাদেশের মানুষের জন্যে যে ভালোবাসা নিয়ে গেলেন। এবং এই হাদি একজন না, আজ আমি সেখানে দেখেছি লক্ষ লক্ষ হাদিকে যারা হত্যা করেছে তারা ভেবেছিল যে একজন হাদিকে সরিয়ে দিলে বোধহয় তারা সফল হবে, কিন্তু আজ তারা লজ্জিত যে এক হাদিকে সরিয়ে তারা এই দেশে লক্ষ লক্ষ হাদি তৈরি করেছে। এবং সেখানে নানা শ্রেণী পেশার মানুষের যে অসম্ভব রকমের যে আমি তাদেরকে তেজোদ্দীপ্ত দেখেছি, তাতে আমার মনে হয় যে এই বাংলাদেশে হাদি সফল হয়েছে, এবং এই বাংলাদেশের মানুষকেও তারা
এগিয়ে নিতে পেরেছে। এবং সালাউদ্দিন বাবলু, আপনার এই তেজদীপ্ত শব্দ থেকে আমি আসতে চাই। আপনি যে তেজদীপ্তর কথা বলছিলেন, আমরা কিন্তু ওসমান হাদিকে দাফনের পরে এবং আগে দেখেছি এবং গতকালও দেখেছি যে শাহবাগে যে জমায়েত হয়েছে, অবস্থান কর্মসূচি হয়েছে, সেখানে বেশ কিছু রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে তাদের নেতৃবৃন্দের নেতৃত্বেই কিন্তু সেখানে অবস্থান কর্মসূচি হয়েছে এবং সেখানে যেমন জ্বালাময়ী স্লোগান, উত্তাল শাহবাগ দেখেছি এবং সেখানে কিন্তু এই জ্বালাময়ী বক্তব্যের মধ্যে রাষ্ট্রপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে হাদির মৃত্যু হতো না যদি আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় থাকতো বা তাদের যদি জেনে যাওয়ার যে সক্ষমতা সেটি থাকতো। তারা অনেকেই মনে করছেন হাদিকে গুলি করা হলেও যারা সন্ত্রাসী তারা পালিয়ে যেতে পারতেন না যদি গোয়েন্দা তৎপরতা থাকতো বা আইনশৃঙ্খলা বাহিনীর সেই সক্ষমতা থাকতো। এই ব্যাপারগুলোকে আসলে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কিভাবে দেখেন? না, সেটা তো ঠিক যে হাদির নিরাপত্তায় সংকট ছিল এবং হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আগে থেকে তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল, কিন্তু সেটা উপেক্ষা করেই হাদি এগিয়ে গেছেন। তো এইখানে রাষ্ট্রযন্ত্রের অনেক ব্যর্থতা আছে। সেখানে হাদিকে যে পরিমাণ নিরাপত্তা দেওয়া উচিত ছিল সেটা তারা দেননি এবং এখনও আমার মনে হয় যে বাংলাদেশের নিরাপত্তায় যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। তো সুতরাং এটা হাদির এই মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে যে আমরা মানে কতটা নিরাপত্তা সংকটের মধ্যে ভুগছি। তো এইটার আর একটা বড় কারণ হচ্ছে যে আমি আজকে মানুষের ভিতরে যে একটা ক্ষোভ লক্ষ্য করেছি, সেটা তারা বলতে চেয়েছে যে এই হাদির মৃত্যুর জন্যে শুধু বাংলাদেশের গুটি কয়েক দুর্বৃত্ত নয়, এটার বাইরে কিছু শক্তি আছে যারা এই হাদির মৃত্যুর জন্য দায়ী। আমাদের প্রতিবেশী, আপনারা খেয়াল করবেন যে হাদির হত্যাকারীরা এখন কোথায় নির্বিঘ্নে লুকিয়ে আছে, তারা কারা তাকে আশ্রয় দিচ্ছে এবং তার আগে স্বৈরাচারের পতনের পরেও আপনি দেখছেন নিশ্চয়ই যে কারা সেই সমস্ত দুর্বৃত্তদেরকে আশ্রয় দিয়েছে। সুতরাং এটা আমাদেরকে খুব আমলে নিতে হবে যে আমাদের শত্রুরা শুধু ঘরের ভেতরে নেই, ঘরের বাইরেও আমাদের প্রচুর শত্রু রয়ে গেছে এবং সেটাকে হয়তো আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে আমরা সেটা পরাজিত করব। তো আপনি বলছিলেন যে বহিঃশক্তির কথা, এই বহিঃশক্তির কথাটি আমরা কিন্তু ওসমান হাদি মৃত্যুর ঘটনার পরেই কিন্তু যখন মৃত্যুর খবর পেয়েছি তখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে যেই অবস্থান কর্মসূচি করা হয় সেখানে কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশকে বহিঃশক্তি মোকাবেলার মতো সক্ষমতা অর্জন করতে হবে। এটিকে আসলে আমরা কি বার্তা হিসেবে দেখি? একজন দেশের মানুষ বা একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে যে বার্তা আসছে যে আমাদেরকে বহিঃশক্তি মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে, এটা কি আসলে বাংলাদেশের জন্য বর্তমান সময় অনুযায়ী অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যেটা আমাদের এখনই প্রয়োজন কিনা? হ্যাঁ, অবশ্যই এটা জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশকে দুর্বল রাষ্ট্র ভাবার কোনো অবকাশ নেই, কারণ আমাদের পৃথিবীতে আমাদের যে জনশক্তি, আমাদের 18 কোটি জনশক্তি এবং আমাদের একটা বড় সাফল্য হচ্ছে আমাদের মানুষগুলো কিন্তু খুব সচেতন এবং তারা খুবই দেশপ্রেমিক এবং আমাদের আরেকটা বড় শক্তি হচ্ছে যে আমরা কিন্তু একটা মুসলিম উম্মার পার্ট। সুতরাং আপনি শুধু ভাববেন না যে বাংলাদেশ মানে শুধু 18 কোটি মানুষের মধ্যে সীমাবদ্ধ। মুসলিম উম্মা একটা মানে খুব বড় শক্তি। সুতরাং সারা দুনিয়াতে আমাদের যে ঐক্য দরকার, মুসলমানদের ভিতরে যে ঐক্য দরকার, সেই ঐক্যকে আমরা এগিয়ে নিয়ে যদি যেতে পারি তাহলে আমরা আমাদের সমস্ত ধরনের আমাদের শত্রুকে আমরা পরাজিত করতে পারবো। তো সুতরাং আমাদেরকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। এইটার রাষ্ট্রযন্ত্রকে খুব শক্তভাবে এটা আমলে নিতে হবে এবং আমাদের আন্তর্জাতিক যে সমস্ত শক্তি আমাদের আছে তাদের সাথে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে এবং আমরা সম্মিলিতভাবেই আমরা এগিয়ে যেতে পারবো। সুতরাং সালাউদ্দিন বাবলু, আমাদের আসলে সময়েরও স্বল্পতা রয়েছে, সারা দেশের অনেক খবর আমাদের দর্শকদের জানাতে হবে। আপনার কাছে আমি ছোট্ট করে শেষ প্রশ্নের উত্তরটি জানতে চাই। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজ কিন্তু এক ধরনের আলটিমেটাম দেওয়া হয়েছে যে যারা সন্ত্রাসীরা খুন করে পালিয়েছে তাদের দেশে ফিরে আনার প্রক্রিয়ার ব্যাপারে বা হাদির বিচার প্রক্রিয়ার ব্যাপারে, অন্যান্য আসামি সংশ্লিষ্ট সর্বস্তরের যারা সংশ্লিষ্ট তাদেরকে আটকের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সদুত্তর এবং সন্তোষজনক আপডেট আগামী 24 ঘন্টার মধ্যে চেয়েছে ইনকিলাব মঞ্চ এবং হাদির সমর্থকরা। আপনি কি মনে করেন যে এই যে সপ্তাহ পার হলেও এখনো পর্যন্ত যে আপডেটগুলো রয়েছে তার থেকে আগামী 24 ঘন্টায় খুব বেশি ইমপ্রুভ হতে পারে বিষয়টি? আগামী 24 ঘন্টা হয়তো সম্ভব হবে না, তবে সরকার এখন এটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং সবাই চেষ্টা করে যাচ্ছে। এখন প্রতিবেশী দেশ যদি এখানে সহায়তা না করে তাহলে এখানে আমাদের সাফল্যের পরিমাণ কম, তবে আমরা চাপ দিয়ে এটা নিয়ে আসতে পারি। আর একটা জিনিস হচ্ছে যে আপনি দেখবেন যে হাদির এই শাহাদাতের ঘটনা আমাদেরকে জাতিকে কিন্তু ঐক্যবদ্ধ হতে আরও বেশি দৃঢ় ঐক্যবদ্ধ হতে সহায়তা করেছে। সুতরাং এই ঐক্যটা খুব জরুরি এবং আমরা মনে করি যে হাদিকে যারা হত্যা করে এই আন্দোলনকে দমাতে চেয়েছিল তারা প্রচণ্ড রকমের ব্যর্থ হয়েছে
এবং আমাদের আন্দোলন আরও দীর্ঘ হবে এবং ইনকিলাব জিন্দাবাদ যে মূল স্লোগান ধরে এগিয়ে গেছে এটা এই আন্দোলনের শক্তিকে আরও বেগবান করবে। এবং এটা খুব পুরনো স্লোগান, এটা কিন্তু মুসলমানদের স্লোগান, যে ভারতবর্ষে মুসলমানরা যে আজাদি চেয়েছিল সেই আজাদির জন্যে তারা কিন্তু ব্রিটিশদেরকে তারা সরাতে পেরেছে। তো সুতরাং এই ভারতবর্ষের আজাদিতে মুসলমানদের একটা বড় ভূমিকা ছিল। হাদি তার সর্বশেষ সংস্করণ, সুতরাং হাদিরা বেঁচে থাকবে। ধন্যবাদ বাবলু আপনাকে। আমরা এই সবশেষ যে সংস্করণ, এই সংস্করণের আলোকেই বাংলাদেশ স্বাধীন গণতান্ত্রিক একটি বাংলাদেশ আগামীতে আরও বেশি সুশোভিত, সুন্দর এবং বেশি উন্নত হয়ে উঠুক, এমন একটা প্রত্যাশা সারা দেশবাসীর মতো আমরাও দেখছি। সালাউদ্দিন সাদি, ইতিমধ্যে নিশ্চয়ই আপনি আবারও আমার সাথে সংযুক্ত হয়েছেন। সাদি, এই ছিল আজকে এই যে শহীদ ওসমান হাদি তার দাফন পরবর্তী বার্তাকক্ষ থেকে সংবাদ এবং সংবাদ বিশ্লেষণের জন্য সালাউদ্দিন সাদি আপনার সাথে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী বার্তা সম্পাদক সালাউদ্দিন বাবলু। আপনাকে ধন্যবাদ সাদি বার্তাকক্ষ থেকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ তাশরিক সঞ্চয়, এবং আপনার সাথে যুক্ত হয়েছিলেন সালাউদ্দিন বাবলু, ওনাকেও ধন্যবাদ। আমরাও চাই আপনারা যে কথাগুলো বলছিলেন আসলে শেষ পর্যন্ত এই বাংলাদেশের যে আজাদি বা এই মুসলমানের যে আজাদি সেটি হবে। এবং হাদি 32 বছর বয়সে যে ইম্প্যাক্ট ফেলেছে বাংলাদেশের মানুষের কাছে, সে যদি 62 বছর বেঁচে থাকতো বাংলাদেশের জন্য নিশ্চয়ই আরও বড় কিছু এনে দিতেন। হাদির মৃত্যু, নিঃসন্দেহে হাদির মৃত্যুর পরে যে শোকযাত্রা সেটি অনেক বেশি গ্লোরিফাইড হয়েছে, কিন্তু এই মৃত্যু আমরা কামনা করি না। এবং সর্বশেষ আমি এটিই বলতে চাই, হাদির যে প্রত্যাশা ছিল এই মৃত্যুর বিচারে বাংলার জমিনে যত দ্রুত হবে, তাহলে আমাদের আর কোনো হাদিকে হারাতে হবে না। অসংখ্য ধন্যবাদ আপনি যুক্ত হবার জন্য।